মধ্যযুগের ভারতের আজকে যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে দিল্লি সুলতানের শেষ অংশ, অর্থাৎ সৈয়দ ও লোদি বংশ। দেখো, চারটে ক্লাস নিয়েছিলাম, যেখানে প্রথম ক্লাসে আমি গোটা সুলতানির ফ্রেমওয়ার্ক, যে কিভাবে সুলতানি আহ, একটা যুগ শুরু হলো দিল্লিতে। তারপরে দাস বংশ, দাসের পর হচ্ছে খলজি তুগলক, তারপরে আজকের আমাদের সৈয়দ ও লোদি। এই সৈয়দ ও লোদি এইটাই কিন্তু মোটামুটি শেষ অংশ বলতে পারি। তো প্রত্যেকে হেডিং করে নাও সৈয়দ বংশ। তাহলে প্রথম ক্লাস যারা করেছিলে তারা বলতে পারবে যে সৈয়দ বংশ কত সাল থেকে কত সাল স্থায়ী হয়েছিল। বলা যাবে খুব কম দিন, 1414 থেকে 1451। 1414 থেকে 1451, যথেষ্ট কম দিন স্থায়ী হয়েছিল। তো আমরা খুব কম তথ্য দেখতে পাবো এই বংশের ক্ষেত্রে। তো এই বংশের প্রথম যে রাজা, অর্থাৎ যে প্রতিষ্ঠাতা, কে কি নাম নোট ডাউন করে নাও, খিজির খাঁ। নোট ডাউন করো, খিজির খাঁ। ওকে, চলো এই খিজির খাঁ সালটা ইম্পর্টেন্ট, লিখে নাও 1414 থেকে 1421। ওকে, এই খিজির খাঁ ভালো করে শুনে রাখো, ইনি হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ওকে, ভালো করে বুঝে নাও, বা এটা আমরা বলে জেনে জেনে রাখা প্রয়োজন যে আগের সৈয়দ বংশের আগে কোন বংশ রাজত্ব করতো? তুগলক বংশ। তুগলকরা মানে কোন দেশের ছিল? আফগান না তুর্কি? কি মনে হয়? বলেছিলাম কিন্তু বলা উচিত তুর্কি। তুর্কি। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করে রাখো যে ইনি ইনি তুর্কি শাসনের অবসান ঘটান। ওকে, উনি তুর্কি শাসনের অবসান ঘটান, তুর্কি শাসনের অবসান ঘটান। ওকে, এই তুর্কি শাসনের অবসান অ্যাজ ওয়েল অ্যাজ এনাকেই বলতে পারি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে। এরপরে যেটা এনার সম্বন্ধে উল্লেখযোগ্য একটা ব্যাপার, যেটা এনাকে মানে অনেক সমালোচনায় বিদ্ধ করেছিল, যে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যে তিনি নিজেকে হজরত মোহাম্মদের বংশধর বলে অভিহিত করতেন। লিখে রাখো যে হজরত মোহাম্মদের মোহাম্মদের বংশধর বলতেন নিজেকে। ওকে, এটার পজিটিভ নেগেটিভ দুটো ইম্প্যাক্টই ওনার শাসনকালে কিন্তু পড়েছিল। ওকে, চলো নেক্সট যেটা জানার প্রয়োজন, যে তিনি সুলতান বলে অভিহিত হওয়ার পরিবর্তে নিজেকে সুলতান অতটা বলতেন না। তাহলে নিজেকে যেমন হজরত মোহাম্মদের বংশধর বলতেন, তার সঙ্গে একটা বিশেষ উপাধি নিয়েছিল। উপাধিটা কি? এটা কিছুটা কিন্তু মানে পজিটিভ একটা ব্যাপার, যে রায়ত ই লালা। ডাব্লিউবিসিএস এ কোশ্চেনে আসে যে খিজির খায়ের উপাধি রায়ত ই আলার প্রকৃত অর্থ কি? লিখে নাও, উপাধি গ্রহণ করেন। রায়ত ই আলা উপাধি গ্রহণ করেন। ওকে, উনি কিন্তু সুলতান নামটা বেশি ব্যবহার করা পছন্দ করতেন না। এবার কেউ বলতে পারবে যে রায়ত ই আলা এর অর্থ কি? শাহরুখ, বলা যাবে? কোনো আইডিয়া আছে? মোস্তাকিন, প্রসেনজিৎ? লিখে রাখো, প্রধান প্রজা। মানে প্রত্যেকেই প্রজা, তার মধ্যে সুলতানের স্থান কি? প্রজা, কিন্তু প্রধান প্রজা। লিখে রাখো যে প্রধান প্রজা। এটা কিন্তু একটা ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু মনে রাখো, প্রধান প্রজা হচ্ছে। চলো এরপরে পরের যে রাজা বা সুলতানের কথা আমরা আলোচনা করব। লিখে রাখো মুবারক শাহ। আজকে এই এই এটা শেষ করতেই হবে। মুবারক শাহ, দেখো মুবারক শাহ কত সাল থেকে কত সাল? 1421 থেকে 1434। ওকে, এনার সময় কি ঘটনা ঘটছে? এনার সময় কিন্তু বিভিন্ন উপজাতির মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। তাহলে প্রথম পয়েন্ট করো, আভ্যন্তরীণ বিদ্রোহ। আভ্যন্তরীণ বিদ্রোহ। ওকে, ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, এই যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আভ্যন্তরীণ বিদ্রোহ মানে যখনই দেখবে কোনো রাজা বা সুলতানের শাসনকালে আভ্যন্তরীণ বিদ্রোহ হচ্ছে, তার মানে এটা বুঝতে হবে যে সেই রাজা অতটা স্ট্রংলি রাজ্য পরিচালনা করতে পারছে না বা ব্যর্থ। এই কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলের জাতি উপজাতিরা একটা বিশৃঙ্খলা বা বিদ্রোহ তৈরি হয়, এবং অনেক রাজা নিজের মানে সেনা দ্বারা বা সেনা নায়ক দ্বারা বা সেনাপতি দ্বারা বা নিজের ক্রেডিটে সেই বিদ্রোহ দমন করেন, কিন্তু মোবারক শাহ এই আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়।
হ্যাঁ, ওকে, অসুবিধা নেই। চলো, এরপরে কি হয়, বিভিন্ন ষড়যন্ত্রে ওনার মৃত্যু ঘটে। ওকে, মৃত্যু ঘটার পরে আর তেমন উল্লেখযোগ্য সেই অর্থে নেই। এই খিজির খাঁর পরে মোবারক শাহ ছিল। মোবারক শাহের পরে আমরা উল্লেখ করব নাম হচ্ছে মোহাম্মদ শাহ। জাস্ট নামগুলো বলে রাখছি। মোহাম্মদ শাহ, মোহাম্মদ শাহ 1434 থেকে 1445 নামেই ছিলেন। ওই সময় রাজ্য একদম মানে বিভিন্ন আভ্যন্তরীণ মানে বিভিন্ন কলহ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সংঘাতে একদম বিদ্ধ হয়ে যায়। অযোগ্য শাসক ছিলেন বলা চলে। এরপরে লাস্ট যে রাজার নাম বা সুলতানের নাম আমরা উল্লেখ করব, কোশ্চেন মাঝে মাঝে দেয়, রেলের পরীক্ষাতে আসতে লক্ষ্য করেছিলাম একবার, সেটা হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। ওকে, না হলে খুব একটা কোশ্চেনে সৈয়দ বংশের শেষ রাজা এটা নিয়ে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়নি। তো লিখে রাখো, আলাউদ্দিন আলম শাহ 1445 থেকে 1451। ওকে, একটা জিনিস মনে রাখো, ইনি কিন্তু মানে খুব ধার্মিক মানুষ ছিলেন। ধার্মিক মানুষ ছিলেন। ইনি কি করেন, ইনি একটা টাইম পরে যখন সংঘাত হচ্ছে, কি বলবো, মানে একদম নিজে শাসন করা মানে চালনা করতে পারছেন না, উনি না মানে কোনো সংঘাতে জড়াননি, কোনো বিতর্কে জড়াননি। উনি সাধারণ জীবনযাপনের উদ্দেশ্যে শাসনভার তুলে দেন কার হাতে? উনি শাসনভার তুলে দিচ্ছেন বহুলুল লোদির হাতে। মনে থাকবে, বহুলুল লোদির হাতে তুলে দিচ্ছে। এটা নয় যে ওনাকে যুদ্ধে হারিয়েছে, বহুল লোদির হাতে তুলে দিচ্ছেন এবং নিয়ে চলে যাচ্ছেন বদাউনে। ওকে, লিখে নাও, বদাউনে চলে যান। ওকে, সেখানে যাচ্ছেন কুটির ঘরে নিজের হচ্ছে ধর্মচর্চা এবং কিছু ধর্ম প্রচার, এই একদম সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করেন। ওকে, দেখো, এই হলো আমার সৈয়দ বংশ। যেহেতু সৈয়দ বংশে সেরকম কোনো উল্লেখযোগ্য পয়েন্ট নেই, কোশ্চেন আসতে পারে কোনটা, যে প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা রায়তিল আলার কার উপাধি, তার অর্থ কি, আর শেষ রাজার নাম। অসুবিধা নেই, হয়েছে? চল, তাহলে কমপ্লিট। এরপরে আমরা যে বংশ পড়ব, নোট ডাউন করে নাও, যে লোদি বংশ। লোদি বংশ, বলো লোদি বংশের সালটা কতটা হবে? নিজেরাই জানা উচিত, খুব তাড়াতাড়ি। 1451 থেকে 1526। ভেরি গুড, 1451 থেকে 1526। 1451 থেকে 1526 ইম্পর্টেন্ট। চল, তাহলে লোদি বংশের সম্পর্কে আইডিয়ার একটু থাকা প্রয়োজন, কেন এই লোদি বংশ পরবর্তী সময় ভারতের ইতিহাস একটা উল্লেখযোগ্য পোর্শন স্টার্ট হবে। সেটা কি বলবো, সেটা হচ্ছে মুঘল যুগ। তো মুঘল যুগ শুরু করার আগে লোদি বংশের 3 জনের নাম একটু পড়া প্রয়োজন। বেশি উল্লেখযোগ্য ব্যাপার নেই, একটা একটা টপিক বা একটা পেজের মধ্যে হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে বহুলুল লোদি, নোট ডাউন করো, বহুলুল লোদি। বহুলুল লোদি 1451 থেকে 1489। 1451 থেকে 1489। তাহলে এনার সময় উল্লেখযোগ্য ঘটনা কি? যেহেতু ওনাকে শাসনভার দিয়ে গেছে, দিল্লিতে বিশেষ কিছু আভিজাত ওমর আমির শাহির সহযোগিতায় উনি কিন্তু লোধি বংশের প্রতিষ্ঠা করছেন। এবং সেই সময় সেই মোবারক শাহের আমল থেকে বিদ্রোহ চলছিল, উনি কিন্তু বিদ্রোহ সফলভাবে দমন করেন। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, বিদ্রোহ সফলভাবে দমন করেন। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট, উনি কিন্তু বিদ্রোহ সফলভাবে দমন করেন। ওকে, নেক্সট পয়েন্ট উল্লেখ মানে লিখে নাও, যে উনি 1489 সালে, সালটা মনে রাখার প্রয়োজন, উনি কিন্তু গোয়ালিয়র জয় করেন। ওকে, গোয়ালিয়র বলতে বর্তমান কোন অংশ? কে বলবে? বর্তমান কোন রাজ্য? উত্তরপ্রদেশ স্যার। না না, গোয়ালিয়র বর্তমানে কোন রাজ্য? বলো, ভেবে বলো শাহরুখ। গোয়ালিয়র মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। ওকে, এবার দিল্লি থেকে দূর, কঠিন একটা রাস্তা, দুর্গম রাস্তা, অনেক বিন্ধ্য পর্বত, অনেক নর্মদা নদী অতিক্রম করে দিল্লি থেকে যেতে হয়েছিল। ঐতিহাসিকবিদদের বিভিন্ন লেখায় পাওয়া গেছে উনি যে গোয়ালিয়র জয় করেছিলেন, এটা সত্যি। এবং গোয়ালিয়র জয় করে দিল্লিতে ফেরার পথে ওনার মৃত্যু ঘটে। এবং এই মৃত্যুর কারণ বা মৃত্যু কি কারণে হয়েছিল সেটা কিন্তু বলা মুশকিল। ওকে, তো এর পরে বহুল লোদির পরে আমরা যে সুলতানকে মানে চিনবো বা জানবো, সেটা হচ্ছে সিকান্দার শাহ লোদি। নোট ডাউন করবে, সিকান্দার শাহ লোদি।
সিকান্দার শাহ লোদি, খুব ইম্পর্টেন্ট মনে রাখার ব্যাপার কিন্তু। কত সাল থেকে কত সাল? 1489 সাল থেকে 1517। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, খেয়াল রাখো। দেখো, এই বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু সিকান্দার শাহ লোদি। অনেকে এটা ভুল করে ভুল লোদি বলে, এটা কিন্তু নয়। লিখে রাখো শ্রেষ্ঠ সম্রাট। শ্রেষ্ঠ সম্রাট অর্থাৎ এনার যদি কখনো কোশ্চেন আসে যে লোদি বংশের 3জন রাজার নামই তো আমরা পাই, তার মধ্যে শ্রেষ্ঠ সম্রাটকে, শ্রেষ্ঠ সম্রাট কিন্তু সিকান্দার শাহ লোদি। খেয়াল রেখো। হচ্ছে এর পরের কোশ্চেন, এনার প্রকৃত নাম। এটাও মিসলেনিয়াস পরীক্ষায় পড়েছিল। সিকান্দার শাহ লোদির প্রকৃত নাম বলতে পারবে কেউ? লিখে রাখো নিজাম শাহ। লিখে রাখো নিজাম শাহ। হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা বলার প্রয়োজন, ইনি কিন্তু বিভিন্ন মানে রাজ্যের দিকে একটা সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন, এবং শুধু সাম্রাজ্য বিস্তার বলে নয়, মানে কিছু কিছু জায়গায় সন্ধি করেও নিজের প্রতিপত্তি বজায় রাখে। তো একটা হেডিং করে নাও, বা রাজ্য জয় বলে লেখো। রাজ্য জয় বলে লেখো। রাজ্য জয়। রাজ্য জয়ের মধ্যে প্রথম দুটো নাম আমরা পড়বো। কোন কোন রাজ্য জয়? একটা হচ্ছে ত্রিহুত জয়, ত্রিহুত জয়, বিহার জয়। ওকে, এই দুটো কিন্তু উনি জয় লাভ করেন, ত্রিহুত জয় ও বিহার জয়। হচ্ছে চলো, নেক্সট কিছুদিন পরে যাকে পরাজিত করেন সেটা হচ্ছে জৌনপুর। এই জৌনপুর বর্তমানে কোন রাজ্য বলা যাবে? জৌনপুর কোন রাজ্য? বলা উচিত, বলা উচিত, বলা উচিত। কেউ একজন বলো, জৌনপুর কোন রাজ্য? জৌনপুর হচ্ছে ইউপি, বর্তমান ইউপি। হচ্ছে চলো, নেক্সট একটা বাংলা আক্রমণ করে, কিন্তু বাংলার সঙ্গে সন্ধি করে। বাংলার সঙ্গে আক্রমণ করলে পরবর্তী ক্ষেত্রে বাংলার সাথে সন্ধি করে। ওকে, এইবার ডাব্লিউবিসিএস এর কোশ্চেন একটু টাফ ভাবেই বলে রাখছি, যে বাংলার হয়ে সিকান্দার শাহ লোদির সঙ্গে কে এই চুক্তি স্বাক্ষরিত করে? লিখে নাও, আলাউদ্দিন হোসেন শাহ। ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট ডাউন করে নাও, আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ওকে, ভালো করে শুনবে। কি চুক্তি? অনাক্রমণ চুক্তি, যেন কেউ কারোর ওপর মানে আক্রমণ করবে না। 1445 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বোঝা গেছে? হ্যাঁ কিনা? চলো নেক্সট। নেক্সট একটা জিনিস, ওনার 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 একটা উল্লেখযোগ্য মানে পদক্ষেপ, জমি কৃষি। স্যার বলো বলো। স্যার এটা বুঝতে পারিনি স্যার, 1445 সালে এটা বুঝতে পারিনি। কোনটা বলো, কোনটা বলো? 1445 সালে না কিভাবে না না, হবে ভুল স্যার? ভুল বললাম, সরি সরি, 95 95, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। 1495, 95 95, ঠিক আছে, এক্সট্রিমলি সরি। অনাক্রমণ চুক্তি, অনাক্রমণ কথাটা উল্লেখ করে দিই। অনাক্রমণ চুক্তি, অনাক্রমণ চুক্তি। ওকে, চল নেক্সট। উনি কৃষির উন্নতির ক্ষেত্রে বা কৃষির জমির পরিমাপের জন্য একটা বিশেষ প্রথা চালু করে। লিখে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, গাজী ই সিকান্দরি। গাজী ই সিকান্দরি। ওকে, এই গাজী ই সিকান্দরিটা কি? নোট ডাউন করে নাও, যে কৃষি জমি পরিমাপের ইউনিট বা একক। কৃষি জমি পরিমাপের একক। কৃষি জমি পরিমাপের একক, ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে চলো, এরপরে আর একটা উনি কিন্তু উল্লেখযোগ্য কাজ করেন, সেটা হচ্ছে 1506 সালে একটা বিশেষ নগর স্থাপন করে। লিখে রাখো, আগ্রা নগর স্থাপন। ওকে, আগ্রা স্থাপন করে। এই আগ্রা স্থাপন করার পরের পদক্ষেপ কি করে? লিখে রাখো, রাজধানী স্থানান্তর। কোশ্চেন আসে কিন্তু, কোন সুলতান রাজধানী স্থানান্তর করেছিল দিল্লি থেকে আগ্রা? অ্যান্সার কি হবে? সিকান্দার শাহ। সিকান্দার শাহ লোদি, শাহ বলে থামা ঠিক নয়। দিল্লি থেকে আগ্রায় কিন্তু রাজধানী উনি স্থানান্তর করছেন। উল্লেখযোগ্য পয়েন্ট কিন্তু হচ্ছে, হ্যাঁ কি না, উনি বহু মন্দির ধ্বংস করেন এবং তার উপর মসজিদ নির্মাণ করেন। হচ্ছে এরপর ওনার সময় একটা উল্লেখযোগ্য খারাপ দিক, যেটা ঐতিহাসিকবিদরা উল্লেখ করে গেছে, জ্বালামুখী মন্দিরের যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোকে কিন্তু উনি ভাঙেন, নষ্ট করেন, এবং যে মূর্তির টুকরো
সেগুলোকে বাটখারা হিসাবে ইউজ করার একটা মানে 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 নিচের যে ওনার যে নিম্নতর কর্তৃপক্ষ তাদের বলেছিলেন যে এই টুকরোগুলোকে, মূর্তির টুকরোগুলোকে বাটখারা হিসাবে ইউজ করতে, যেটা ঐতিহাসিকবিদরা বিভিন্ন রচনাতে একটা একটা নেগেটিভ বলে, ওনার শাসনকালের মধ্যে একটা নেগেটিভ দিক বলে মানে উল্লেখ করে গিয়েছিল এই এই পদক্ষেপগুলো। ওকে, এরপরে আর একটা পয়েন্ট যেটা দিয়ে বেশি প্রশ্ন আসে, দেখো অন্য একটা বিশেষ ছদ্মনাম ছিল, উপাধি নয়, ছদ্মনাম। বলতে পারবে কি ছদ্মনাম? তার কোনো আইডিয়া আছে? লিখে রাখো। গুলরুক। গুরুকি। গুলরুক। গুলরুক ছদ্মনাম, গুলরুক, বা অনেক জায়গায় লাল ফুলও বলা হয়। ওকে, লাল ফুল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে তিনি গুলরুক বা লাল ফুল ছদ্মনাম। ছদ্মনাম কিসে কেন ইউজ করা হয়? ছদ্মনাম কেন ইউজ করা হয়? কবিতা লেখার জন্য। মানে কোনো লেখকে লেখনির জন্য। তাহলে এই ছদ্মনামে তিনি প্রচুর ফার্সি কবিতা লেখেন। তিনি প্রচুর ফার্সি কবিতা লেখেন। ওকে, ফার্সি কবিতা লেখেন। বুঝতে পারলে? এই পয়েন্টগুলো কিন্তু ছোট ছোট ইম্পর্টেন্ট, বিশেষ করে এই গুলরুক দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তাহলে এতক্ষণে আমরা কি দেখলাম, কার পয়েন্ট আলোচনা করলাম? আমরা কিন্তু সিকান্দার শাহ লোদীর কথা আলোচনা করলাম। তারপরে এরপরে এরপরে আমরা যার কথা বলবো, আশা করি লেখা হয়েছে, পরে পেয়ে যাচ্ছি, তাহলে স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, লাস্ট আমরা আলোচনা করব ইব্রাহিম লোদী। ইব্রাহিম লোদী এর পরের ইতিহাস ক্লাসটা আমি শুক্রবার নেব। এই ক্লাসে কিন্তু প্রত্যেকে থেকো, কারণ ওই ক্লাসে আমরা টোটাল যে দিল্লি সুলতানির তার এমসিকিউ ডিসকাস করব। এমসিকিউ না ক্লাস করলে তোমরা টপিকটা কোশ্চেন কিরকম আসছে সেটা বুঝতে পারবে না। দেখো, 1517 থেকে 1526 হচ্ছে। তাহলে এই ইব্রাহিম লোদী লোদী বংশ তথা দিল্লি সুলতানির শেষ সুলতান। ওকে, চলো ভালো করে শোনো। এই সময়টা মানে খুব একটা কেন করেছিল, কি ব্যাপার, সেটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকবিদদের মধ্যে একটা ধারণা বিভিন্ন পোষণ করেন। দুজন ব্যক্তি ছিল, দুজন ব্যক্তির নাম একটু মনে রাখো, দৌলত খাঁ লোদী, আলম খাঁ লোদী। এটা দিয়ে কোশ্চেন আছে। দৌলত খাঁ লোদী, হাতের লেখা বুঝতে অসুবিধা বলবে আমাকে। দৌলত খাঁ লোদী আর একটা হচ্ছে আলম খাঁ লোদী। এই দুজন ব্যক্তি ছিল দিল্লি সুলতানের ধ্বংসের অন্যতম কারিগর। কেন? আচ্ছা, এদের পরিচয় একটু দেওয়া প্রয়োজন। এই দৌলত খাঁ লোদীকে, এই দৌলত খাঁ লোদী হচ্ছে পাঞ্জাবের শাসনকর্তা। ওকে, কোথাকার? পাঞ্জাবের। এটাও একটা এমসিকিউতে কোশ্চেন আসে যে পাঞ্জাবের তৎকালীন শাসনকর্তা কে ছিল? পাঞ্জাবের শাসনকর্তা। আর আলম খাঁ লোদী কোথাকার শাসনকর্তা ছিল? আলম খাঁ লোদী ছিল গুজরাটের শাসনকর্তা। ওকে, গুজরাটের শাসনকর্তা। অসুবিধা নেই। এই দুজন মিলে কি করে? এই দুজন মিলে কাবুলের শাসক, তৎকালীন কাবুলের শাসক, নির্বিঘ্নে কাবুলের সঙ্গে কাবুলের ব্যাপার, কিন্তু পাঞ্জাব আর গুজরাটের শাসনকর্তা দৌলত খাঁ লোদী, আলম খাঁ লোদী এই কাবুলের শাসক বাবরকে উৎসাহ দেয় যাতে দিল্লি আক্রমণ করে। লিখে নাও, বাবরকে উৎসাহ দেন, উৎসাহ দেন দিল্লি আক্রমণের। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দিল্লি আক্রমণ করার। এই বাবর তখন কি কি মানে কি ছিলেন? লিখে না, বর্তমান আফগানিস্তানের কাবুলের শাসক। বুঝতে পারলে? এবার তারপরের ইতিহাস আমরা মোটামুটি জানি যে 1526 সালে বাবর সেনাবাহিনী নিয়ে দিল্লি আক্রমণ করলে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত ও নিহত করেন, এবং একই সঙ্গে সঙ্গে লোদী বংশের পতন হয়, দিল্লি সুলতানের পতন, অবসান ঘটে, এবং ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় বা মোগল সাম্রাজ্যের সূচনা হয়। হ্যাঁ কি না? তাহলে এরপরে উল্লেখযোগ্য ঘটনা আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, কেন পরে এই নিয়ে আলোচনা হবে। 1526 সাল, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, হ্যাঁ কি না? এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো কিন্তু পর পর করতে হবে। হচ্ছে। তাহলে এরপর থেকে কি শুরু হচ্ছে? এরপর থেকে শুরু হচ্ছে মোগল যুগ। এই মোগল যুগ শুরু হচ্ছে 1526 থেকে, চলবে কতদিন?
চলবে কতদিন কে বলবে? 1857। 1857, একদমই তাই। দ্বিতীয় বাহাদুর শাহ নির্বাসনের পর থেকে আর তারপর আর কোনো মোগল সাম্রাজ্যের অস্তিত্ব লক্ষ্য করতে পারি না। তবে দেখতে পাবো 1717, 18, 19, 20 এই সময়ের পর থেকে, আর মোগলদের তেমন কোনো, যখন ইংরেজরা ঢুকে যাচ্ছে, ইউরোপিয়ানরা ঢুকে যাচ্ছে, এখনই মানে ইউরোপিয়ানরা ঢুকে গেছে অলরেডি, আমরা ইতিহাসের এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন সময় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি 1526 সালে। আমরা যে সিকোয়েন্স মেনটেন করি, ইউরোপিয়ানরা কিন্তু অলরেডি 1498 সালে ভাস্কো ডা গামা কর্তৃক চলে এসছে, হ্যাঁ কি না? এরপর খবর যাওয়া বাকি, বুঝতে পারলে? পর্তুগিজরা কিন্তু চলে এসছে, এরপর খবর যাওয়া বাকি। আস্তে আস্তে অন্যান্য যে ইউরোপিয়ান শক্তি, দিনেমার, তোমার ইংরেজ অনেক পরে এসছে যদিও, ফরাসি, ওলন্দাজ আসবে, লাস্টে ইংরেজরা আসবে, তাদের মধ্যে পলিটিক্স চলবে, যুদ্ধ টুদ্ধ চলবে। লাস্টে দেখতে পাবো যে ফরাসি আর ইংরেজরাই মোটামুটি প্রাধান্য দিয়ে ভারতের বিভিন্ন বন্দর দখল করছে, তারপর লাস্টে ইংরেজরা। তো কেন হচ্ছে তারা আমরা আলাদা একটা টপিক পড়াবো, সেই টপিকের নাম হবে ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন। তো আমরা একটা ইতিহাস পড়ছি যখন, করেসপন্ডিং অর্থাৎ সমসাময়িক ব্যাপারগুলো কিন্তু জানা প্রয়োজন। আমরা 1526-এ ঢুকে আছি যে এইখানে দিল্লি সুলতানের পতন হচ্ছে, মোগল যুগ শুরু হচ্ছে। একই সঙ্গে এটাও মনে রাখা দরকার 1498 সালে ভাস্কো ডা গামা কর্তৃক ভারতের রোড ম্যাপ বা রুট ইউরোপিয়ানদের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেল। এরপর আস্তে 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 কিন্তু আসবে, আমি মোগল যুগটা শেষ করব, মোগল যুগ শেষ করেই কিন্তু আরম্ভ করব ইউরোপিয়ানদের প্রবেশ। না হলে মোগল যুগের মধ্যে অনেকগুলো ইউরোপিয়ানদের ঘটনা আমরা দেখব বটে, যেমন জাহাঙ্গীরের দরবারে আসছে, পারমিশন নিচ্ছে, তো সেটা যখন আবার ইউরোপিয়ানদের ব্যাপারগুলো দেখব, তখন বুঝতে পারবো যে শুধুমাত্র ইংরেজ নয়, অনেক শক্তি এসছিল, তারা নিজেদের মধ্যে বিভিন্ন পলিটিক্স, বিভিন্ন যুদ্ধের মাধ্যমে ইংরেজরা অনেকটা বেশি কূটনৈতিক চাল, মানে কিছুটা পলিটিক্স, কিছুটা যুদ্ধবুদ্ধি বা কিছুটা ভৌগোলিক অবস্থাকে ইউজ করা ভারতের ক্ষেত্রে করে কিন্তু ভারতে এত বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছিল। ঠিক আছে, দেখো মোগল যুগ চলে আসা মানে আমাদের ইতিহাসটা মোটামুটি চেনা ইতিহাস। এর পরের ক্লাসে আমরা ডিসকাস করব এই দিল্লি সুলতানের এমসিকিউ, ওই ক্লাসটাকেও মিস করো না, আর তারপরেই মোগল যুগ শুরু করব। ঠিক আছে, তবে দেখো আজকে ক্লাস এখানে আমি শেষ করছি না, কারণ কিছু কিছু ইনফরমেশন যেটা গোটাটা দিল্লি সুলতানের মধ্যে যে যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো একটু একসঙ্গে লিখে রাখা প্রয়োজন। একসঙ্গে বলতে বিভিন্ন নগর ও তার প্রতিষ্ঠাতা, হেডিং করো, একটা হেডিং করো টপিক, নগর ও প্রতিষ্ঠাতা। নগর ও প্রতিষ্ঠাতা আমি লিখিয়েছি যে কোন নগর কে প্রতিষ্ঠা করছে লিখিয়েছি, তাও একটা যদি খাতায় এরকম ভাবে আলাদা করা থাকে তোমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে। যেমন প্রথম জৌনপুর, জৌনপুর জৌনপুর কে প্রতিষ্ঠা করেছে বলতে পারবে? सिकंदर शाह। জৌনপুর কে প্রতিষ্ঠা, সিকান্দার শাহ কোথায় লিখিয়েছি আমি? আমি সিকান্দার শাহ কোথায় এর মধ্যে বলো, জৌনপুর প্রতিষ্ঠা করেছে লিখে দেখি। এটা তো জয় করেছে, এটা আক্রমণ করে জয় করেছে। কে করেছে? ফিরোজ শাহ তুগলক। ভেরি গুড, ফিরোজ শাহ তুগলক, সুন্দর, ফিরোজ শাহ তুগলক, নোট ডাউন করো, আমি এই জন্য কিন্তু লিখে রাখছি এগুলো ইনফরমেশন, ফিরোজ শাহ তুগলক। ওকে, নেক্সট 2 নম্বর দিল্লি, দেখি কে বলতে পারে। দিল্লি এটা বলতে পারবে না, এটা মনে হয় বলা হয়নি আমার, লিখে নাও যে আনঙ্গপাল তোমর, আনঙ্গপাল তোমর, আনঙ্গপাল তোমর। ওকে, এরপরে নোট ডাউন করবে যে ফিরোজাবাদ। স্যার এটা কে বুঝলাম না, না মানে না না, এটা 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 পরিচয়টা জানি না না। না, আনঙ্গপাল তোমর কিন্তু দিল্লি সুলতানি বা সুলতানের মানে রাজা বা সুলতানের সঙ্গে জড়িত এরকম কোনো ব্যক্তিত্ব নয়। এই আনঙ্গপাল তোমর ইনি আমরা বলতে পারি যে যখন মানে দিল্লি সেই অর্থে পরিচিত হয়নি, তখন দিল্লিতে জনপদরাই উনি তৈরি করছেন। ওকে, এই জন্য আনঙ্গপাল তোমরের নামটা কিন্তু বিখ্যাত। উনি কিন্তু আনঙ্গপাল তোমর একজন, মানে কি বলবো, উনি হচ্ছে মানে কোনো মানে বাইরের দেশ থেকে বা কোনো ইনভেশনের ব্যাপার স্যাপার নয়, ওখানকারই একজন
প্রাদেশিক রাজা বলতে পারি, প্রাদেশিক শাসক বলতে পারি। এই আনঙ্গপাল তোমর উনি দিল্লিতে যমুনা নদীর ধারে একটা জনপদ তৈরি করেছিল, যেটাই পরবর্তী ক্ষেত্রে দিল্লি নাম নেয়। ঠিক আছে, ইনি কিন্তু কোনো সুলতানের মধ্যে পড়ছে না। ওকে, চল নেক্সট। ফিরোজাবাদ। ফিরোজাবাদ বলা উচিত, ফিরোজাবাদ কি হবে নাম শুনে বলা উচিত? ফিরোজ শাহ তুগলক। দেখো ফিরোজ শাহ তুগলকের নাম কিন্তু আমরা অনেক অনেক জায়গায় পাবো এখানে, এই টপিকে ফিরোজ শাহ তুগলকের নাম অনেক জায়গায় পাবো। নেক্সট নেক্সট নোট ডাউন করো যে আর কি আর কি নাম হবে। হ্যাঁ, হায়দ্রাবাদ। দেখো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ এটাও বলা উচিত যদি এই টপিকের মধ্যে নয়। লিখে রাখো যে মোহাম্মদ কুলি কুতুব শাহ, মোহাম্মদ কুলি কুতুব শাহ। ওকে, নেক্সট নোট ডাউন করবে যে আগ্রা, এক্ষুনি বলেছি, বলা উচিত, এক্ষুনি বলেছি, আজকেই বলেছি, সিকান্দার শাহ। সিকান্দার শাহ লোদি, সিকান্দার শাহ লোদি। তারপরে আর কি বলবো, আর নামগুলো লিখে রাখো যে খিজরাবাদ, খিজরাবাদ এটাও বলা উচিত নাম শুনে, খিজির খা, খিজির খা। ওর পরে লেখো সিরি, সিরি কিন্তু সহজ জিনিস, প্রশ্ন আসে, বলো উল্লেখযোগ্য সুলতান দিল্লি সুলতানের। ফিরোজ শাহ। না না, সিরি সিরি ভুল হচ্ছে, তাড়াতাড়ি ঠিক করে। আলাউদ্দিন খলজি, তো আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। এরপরে নোট ডাউন করো যে ফিরোজপুর, ফিরোজপুর এটাও নাম শুনে বলা উচিত, ফিরোজপুরও কিন্তু ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক, তুগলক। নেক্সট, এটা কিন্তু কনফিউজ অনেকে, তুগলকাবাদ, দেখে কে বলতে পারে? মোহাম্মদ বিন তুগলক। তুগলকাবাদ, গিয়াসউদ্দিন তুগলক। ভেরি গুড, গিয়াসুদ্দিন তুগলক, সুন্দর সুন্দর। লিখে নাও তুগলকাবাদ, লিখে নাও গিয়াসুদ্দিন তুগলক। এইগুলো কিন্তু কনফিউজ হয়ে যায় অনেকে, গিয়াসউদ্দিন তুগলক। ওকে, নেক্সট আর কি বাকি থাকলো, আর কি বাকি থাকলো? হিসার, হিসার, হিসারও বলা উচিত, বলেছিলাম মনে হয় এটা। লিখে রাখো ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক কিন্তু অনেক নগর পত্তন করে, ফিরোজ শাহ তুগলক, তুগলক। আর কি বাকি থাকলো? জৌনপুর বলেছি, দিল্লি বলেছিলাম, আর কি বাকি থাকলো, হলো তো মোটামুটি, মোটামুটি এইগুলোই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানপনাহ, এটা এটা কিন্তু মনে রাখা প্রয়োজন, জানপনাহ, জানপনাহ। এটা কে প্রতিষ্ঠা করেছে? লিখে রাখো মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। ওকে, দেখো নামগুলো ইম্পর্টেন্ট, নামগুলো একটু যারা লিখতে পারোনি স্ক্রিনশট নাও। এই প্রত্যেকটা নাম দিয়ে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন আসে। এটাকে তুমি ইতিহাসের টপিক বলতে পারো, এটাকে তুমি স্ট্র্যাটেজিকও বলতে পারো। আজ থেকে 100 বছর পরও এইটা কিন্তু পরিবর্তন হবে না, বুঝতে পারলে? এটা এই যে টপিক আমাদের ইতিহাসে বলো বা ভূগোল টপিক পরিবর্তন হয়, ইতিহাস বা সায়েন্সের যে টপিকগুলো পরিবর্তন হয় না, তাকে আমরা স্ট্যাটিক জিকে বলি। তো এই পার্টগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে, বেশিরভাগ পরীক্ষায় জিকে হিসাবেই আমরা উল্লেখ পাই, আমরা কিন্তু কোনো সাবজেক্টের নাম পাই না। হ্যাঁ, চল এরপরে, এরপরে আরো আমাদের কিছু জিনিস জানার প্রয়োজন। জানার প্রয়োজন বলতে যে কে, এতক্ষণ পড়া নগর, নগর শুধু তো নয়, নগরের পর তো স্থাপত্য নিয়ে অনেক ব্যাপার স্যাপার আছে, তো একটু হেডিং করে নাও স্থাপত্য। তবে এটাকে আর এইভাবে লেখাবো না, কারণ এখানে লেখাতে কি হয় না, ফিরোজ শাহ তুগলক একটা দুটো তিনটে চারটে জায়গায় এসছে,
এবার আমি যেটা লিখাবো যে আগে রাজার নাম বা সুলতানের নাম, তার কি কি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি রয়েছে। ওকে, চল। আচ্ছা, কেউ কিছু বলবে? চল একটু মিউট করে দিও। নেক্সট নোট ডাউন করো, স্থাপত্য কীর্তি। স্থাপত্য কীর্তি। আচ্ছা মোস্তাকিন একটু মিউট করে দাও না। চলো, স্থাপত্য কীর্তি। স্থাপত্য কীর্তির মধ্যে যে সুলতানের নাম সব থেকে মানে আগে আসে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। লিখে নাও, আলাউদ্দিন খলজি। আমি লিস্ট লেখাচ্ছি, তাই যদি আরো কোনো তথ্য মিস করে যাই তোমরা কিন্তু নোট ডাউন করবে। তাহলে বলো, আলাউদ্দিন খলজি স্থাপত্য কীর্তির মধ্যে উল্লেখযোগ্য কি কি? জামাতখানা আলাই মসজিদ। দরওয়াজা। হ্যাঁ ঠিকই বলেছো, নোট ডাউন করো আগে। জামাতখানা মসজিদ, আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা, এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আছে। যারা কোশ্চেনে পরীক্ষা দাও, বিভিন্ন পরীক্ষা, তারা কিন্তু এগুলো ফেস করবে। তারপরে বলতে পারি হাজার সেতু মহল। সিডি পোর্টটা স্যার আলাউদ্দিন খলজি করেছিল বোধহয়। হ্যাঁ, ও তো আমি আগে আমি লিখছি সিরি রাজ্য যেহেতু বলেছি, তো লিখতে পারো সিরি দুর্গ, লিখতে পারো সিরি দুর্গ। তারপরে আর কি আছে জানো? হৌজ খাস, এটাও সিরিতে, হৌজ খাস হচ্ছে। চলো 2 নম্বর কার লিখবো? 2 নম্বর লিখি হচ্ছে কুতুবুদ্দিন আইবক। প্রথম প্রতিষ্ঠাতা বলতে পারি, কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন আইবক, এই কুতুবুদ্দিন আইবক কি কি করেছে? প্রথমে নির্মাণ করেছে কুতুব মিনার। তবে এই কুতুব মিনার নির্মাণ কার্য উনি শুরু করেন, পরে বজ্র বিদ্যুতের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, হেলেও পড়েছিল। বাকিটা কিন্তু ইলতুৎমিশ এটা কমপ্লিট করে। ওকে, চলো। সরি, আবার কুতুবুদ্দিন কেন লিখলাম, সরি, এক্সট্রিমলি সরি। কুতুব মিনার লিখে নাও, কুতুব মিনার। একটু স্টার দিয়ে রাখছি এখানটা, কেন কুতুব মিনারের তথ্যটাই বললাম। কুতুব মিনার ছাড়া কি? আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া। ওকে, আড়াই দিন কা ঝোপড়ার পরে কি? কোয়াত উল ইসলাম মসজিদ, কোয়াত উল ইসলাম মসজিদ। এটা দিয়ে কিন্তু কোশ্চেন দেখেছিলাম, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে এই তথ্যগুলো, মানে অতটা ভালোভাবে পড়ে না। কোয়াত উল ইসলাম ইসলাম মসজিদ হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। এইবার একটা জিনিস আমি বলে রাখি যে এই কোয়াত উল ইসলাম মসজিদের কাছাকাছি না একটা জিনিস, মানে বর্তমান যেটা অনেকেই পর্যটকদের আকৃষ্ট করে, সেটা হচ্ছে ইলতুৎমিশের সমাধি। লিখে রাখো, ইলতুৎমিশের সমাধি, ইলতুৎমিশের সমাধি। স্টার দিয়ে রাখো। এটা কিন্তু কে প্রতিষ্ঠাতা এটা কিন্তু বলা মানে যাবে না, তবে এর একটা স্পেশাল ইনফরমেশন কি জানো? যে ভারতবর্ষে প্রথম ইসলামীয় সমাধি হচ্ছে এইটা। লিখে রাখো একটা এক্সট্রা পয়েন্ট, যে প্রথম ভারতে প্রথম ইসলামীয় সমাধি, ভারতে প্রথম ইসলামীয় সমাধি। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে থাকবে। চলো, এই এই যে তথ্যগুলো যেটা বললাম, মোটামুটি যেহেতু কুতুবুদ্দিন আইবক আর আলাউদ্দিন খলজি বেশিরভাগ পড়েছে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চল, এই টপিক আর এছাড়া আরো কিছু টপিক রয়েছে যেগুলো তোমরা একটু হাইলাইট করলেই হবে। হাইলাইট বলতে কি, যে কোন সুলতান তাদের নিজস্ব রাজ্য পরিচালনার জন্য কি কি ভাবে নতুন দপ্তর করেছিল। যেমন দপ্তর কথা শুনলেই আমরা হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের কথা জানি, অনেক কিছু দপ্তর দপ্তর করেছিল। এই বলবনের দপ্তরের মধ্যে দেওয়ান ই আর্জ, দেওয়াত ই ওয়ারজিয়াত, দেওয়ানি রিসালত এরকম ছিল। এগুলো কিন্তু আমি লিখেছিলাম, যেমন বাড়িত ই ম্যামেলি গুপ্তচর বিভাগ, দেওয়ান ই কাজা বিচার বিভাগ, এগুলো লেখানো ছিল। তো এইগুলো আমি আলাদা করে লেখার প্রয়োজন নেই, তোমরা জাস্ট হাইলাইট করে নিও, ঠিক আছে? তো আমরা যে টপিকটা
আরম্ভ করেছিলাম সেটা কিন্তু কমপ্লিট করলাম, একটু সময় লাগলো, ইতিহাস ক্লাসটা বহুদিন গ্যাপ থেকে গেছে। এটা কমপ্লিট করলাম। পরের দিন মনে রাখো, আমি বলে দেবো, ফ্রাইডে আমি যে ক্লাস নেব ওই ক্লাসে টোটাল দিল্লি সুলতানির এমসিকিউ ডিসকাস করব। ঠিক আছে? সেই এমসিকিউ বলতে প্রায় 100টা মতো এমসিকিউ আলোচনা করব। ডাব্লিউবিসিএস মেন্স, রেল, পিএসসি মিসলেনিয়াস, দেখবে প্রতিটা মানে কোন কোন পরীক্ষায় কি কি পড়েছে ওগুলো কিন্তু দেওয়া আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি কি কোশ্চেন এসছে। তো তোমরা রেডি থাকো বা ভালো করে পড়ে নাও। যাদের কাছে নোট নেই আমাকে বলে দিও, আমি 5টা ক্লাস পরপর 1 2 3 4 5 করে রেকর্ডিং পাঠিয়ে দেবো। ঠিক আছে? চলো, আজকে তাহলে এতটাই।